গ্রীষ্মকালীন তপ্ত রোদে গা জ্বালা ভাব, অল্পতে গায়ে আগুন লাগার মতন তাপমাত্রা। যান্ত্রিক শহরের কর্মজীবী মানুষজন এতটাই ব্যস্ত যে তপ্ত রোদের প্রখরতা বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি তাদের ব্যস্ততায়। বরং চাকরিজীবী শুরু করে রিকশাওয়ালা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের রোজগার কর্মে ব্যস্ত। এমন একটা কাঠফাটা তপ্ত রোদ মাথায় নিয়ে ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্স শপিং মহলে সামনে উপস্থিত হলো আরিফ, সঙ্গে তার 3 বোন মুক্তা, মায়া, জুই। মূলত আজ মুক্তার বিয়ের শপিং, আর তার জন্যই ফাহাদের বাড়ি থেকে ডাক পড়েছে ওদের। বিয়ের মাত্র আর 5 দিন বাকি, অথচ এখনো বিয়ের শপিং করা হয়নি বলে জরুরি তলবে মায়াকে নিয়ে ঢাকায় আসতে হয়েছে আরিফকে। প্রথমে ফাহাদ যেতে চেয়েছিল আশুগঞ্জ থেকে মুক্তাকে নিয়ে আসতে, কিন্তু আরিফ বড় ভাই হিসেবে ফাহাদকে আসতে মানা করলো, সে নিয়ে যাবে বলে। আসল কথা, বিয়ের কেনাকাটা কনে পক্ষের বাকি। এবার হাতে হাতে তারাও বিয়ের কেনাকাটা করে ফেলতে চায় আজ। আরিফ মলের বাইরে পার্কিং এরিয়াতে আসতেই দেখা পেল খান পরিবারের মানুষদের। ফাহাদের পরিবারে হতে শুরু করে হেনা খান, আরাফ খান সকলেই উপস্থিত। তোড়জোড় করে যে সবাই চলে এসেছে শপিং এর জন্য সেটা বুঝতে বাকি নেই আরিফের। আরিফ হেনা খানদের উদ্দেশ্যে এগিয়ে যেতে যেতে এক পলক তাকালো উপস্থিত সকল সদস্যর দিকে। খান বাড়ির মহিলা সদস্যদের মধ্যে সবাই উপস্থিত আছে, কেউ বাদ পড়েনি। শুধু ছেলেদের সংখ্যা কম দেখলো গুটি কয়েক বডিগার্ড আর 5 জনের মতন পুরুষ মানুষকে চোখে পড়ল শুধু। তাদের মধ্যে আরাফ খান, বর হিসাবে ফাহাদ, বাকি 3 জন তাগড়া ছেলেদেরকেও আরিফ চেনে। চোখের দেখা দেখেছিল কয়েকবার ছেলেগুলোকে, 1-2 বার কথাও হয়েছিল সোহাগ, সৌরভ, আরিফ খানের বড় মেয়ের 2 ছেলে। তারা যমজ, আরিফের পাশাপাশি বয়স। বাকি একজন ফাহাদের ছোট ভাই সুমন, এবার অনার্স কমপ্লিট করে মাস্টার্সে পড়ছে, আরিফের 2 বছরের জুনিয়র। এছাড়া আরিফের আর কাউকে চোখে পড়ল না, এমনকি হৃদের বাবা মা ভাইকেও না। আরিফ জানে হৃদ খানের মতন মানুষ কখনো এসব মেয়েলি শপিংয়ে আসবে না, কিন্তু হৃদের মা আর ছোট ভাই আরিফদের অনুপস্থিতির কারণটা বুঝলো না সে। তারা তো আসতেই পারে না কি? তাছাড়া আয়ন ভাইকে আশেপাশে কোথাও চোখে পড়লো না আরিফের, কিন্তু আয়নের মা বোনকে ঠিকই দেখা যাচ্ছে হেনা খানের পাশে। আরিফ খান পরিবারের সাথে মিলিত হতেই নম্রতা নিয়ে সকলের সঙ্গে কৌশল বিনিময় করলো। মুক্তা পা ছুঁয়ে শ্বশুর বাড়ির গুরুজনদের সালাম করলো। এরই মাঝে অত্যন্ত খুশি মনে মুক্তাকে গ্রহণ করলো হেনা খান। মায়া, জুইকেও বেশ আদরে মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। সবার যখন ভালো মন্দ কৌশলাদি পর্ব শেষ হলো, তখন সবাই একত্রে ঢুকলো মলের ভিতরে। হেনা খান নিজের মেয়েদের নিয়ে মুক্তার জন্য এক একটা সেকশন থেকে এক একটা জিনিস কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লেন। আরিফ আরাফ খানকে জানিয়ে মায়া আর জুইকে নিয়ে আলাদা হয়ে গেল নিজেদের কেনাকাটা করতে। পরিবারে মা, বাবা, ভাই বোন, চাচা চাচির সঙ্গে আত্মীয় স্বজনেরও মেয়েদের হলুদের শাড়ি, গয়না পত্র সবকিছু আরিফ, মায়া আর জুয়ের পছন্দের কেনাকাটা করছিল। ঠিক তখনই আরিফের সঙ্গে ফোনে যোগাযোগ করতে করতে কোথা থেকে শপিং মলে হাজির হয় চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিম। আরিফ আগে থেকে জানতো নাদিম আসবে। নাদিম নিজের স্কলারশিপের ভিসার দৌড়াদৌড়ির জন্য ঢাকা থাকছে নিজেদের ফ্ল্যাটে। সেজন্য আরিফের সঙ্গে যোগাযোগ করে এই মুহূর্তে চলে আসলো শপিং মলে। চলে আসলো বলতে নাদিমকে আলাদাভাবে দাওয়াত করা হয়েছে আরিফদের পরিবার থেকে। মূলত মুক্তার বিয়ের জন্য মায়ের পরিবার থেকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেবের পরিবারকে দাওয়াত করা হয়েছে, আর সেই জন্যই চেয়ারম্যান সাহেবের বাড়ির মানুষজন টুকটাক যাতায়াত বেড়েছে মায়াদের বাড়িতে। মায়া, জুই এসবে কিছুই জানে না, আর না কেউ তাদের এসব বিষয়ে অবগত করছে। নাদিমের সঙ্গে আরিফের মলের ভিতরে দেখা হতেই নম্রতার হাত মিলিয়ে সালাম দিতে দিতে নাদিম বলল, ভাইয়া ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আছি। আব্বু পাঠালো আমাকে, বলল আপনারা এখানে এসেছেন, আপনাদের খেয়াল রাখতে। আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো ভাইয়া? আঙ্কেল আন্টি বাসার সবাই ভালো আছে?
সৌজন্য বজায় আরিফও হাসল। নাদিম আরিফের চেয়ে বছর দুয়েকের ছোট হবে, অথচ ব্যবহারে সে বরাবরই মুগ্ধ হয়। তবে আজ এখানে নাদিমকে আসতে অনুমতি দেওয়ার কারণ হলো সে খুঁতি দিয়ে দেখতে চায় নাদিম মায়ের জন্য কতটুকু ভালো হবে। তাছাড়া বিয়ে ঠিক হওয়ার পর পাত্র হিসাবে আজকাল ছেলে মেয়েদের মতন অশালীন হয়ে পড়বে মায়ের সাথে, নাকি সত্যি ভদ্রতা বজায় রেখে চলবে, সেটার জন্যই আরিফ আজ সারাদিন নাদিমকে নিজেদের সঙ্গে রাখবে বলে ঠিক করলো। তাছাড়া আজকাল লোক দেখানো ভদ্রতা সবাই দেখায়, তবে চোখের দেখা ভদ্রতা যে সবসময় সঠিক হবে এমনটাও নয়। সে তার আদরে বোনকে এভাবে কারো হাতে তুলে দিবে না যতক্ষণ না পর্যন্ত আরিফের মনের খচখচ দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তবে আমাদের আসতে রাস্তায় তেমন কোনো অসুবিধা হয়নি, কিন্তু তুমি এসেছো ভালো হয়েছে। চলো সামনে যাই, ওরা সবাই সামনের দোকানে আছে। জি চলুন। আরিফ নাদিমের সঙ্গে সামনে হাঁটতে হাঁটতে জানতে চায়, তোমার পরিবার কেমন আছে নাদিম? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার স্কলারশিপের কি হয়েছে? ভিসা প্রসেসিং কাজ শেষ, আশা করছি সামনের মাসের 10 তারিখের ভেতরে ফ্লাইট করবে। আরিফ ঘাড় বেঁকে তাকালো নাদিমের দিকে, তীক্ষ্ণ গলায় বলল, আজকে তো 16 তারিখ মনে হয়। জি তাহলে তুমি দেশে আর 24 দিনের মতো আছো? জি আরো কম হবে। আরিফ আর কথা বাড়ালো না। হাঁটতে হাঁটতে ভাষা ভাষা চোখে সামনে তাকিয়ে দেখলো দোকানের ভিতরে মায়া আর জুই এক রকম দেখছে ড্রেস নিজেদের জন্য পছন্দ করছে। মায়া মুখের মুক্ত হাসিটা চোখে বিঁধল আরিফের। সবার ছোট বোন মায়া, ওকে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আরিফের ছিল না। কিন্তু যদি সব কিছু ঠিকঠাক হয় বা নাদিমের মধ্যে তেমন খারাপ কিছু চোখে না পড়ে, তাহলে হয়তো মুক্তার বিয়ের পর সপ্তাহেই মায়ের বিয়ে নিয়ে তোড়জোড় করবে চেয়ারম্যান সাহেব। ইতিমধ্যে আরিফকে রোজ কয়েকবার করে চেয়ারম্যান সাহেব কল দিয়ে সৌজন্যতা যোগাযোগ করেন, খোঁজ খবর নেয়। আরিফ বেশ বুঝতে পারে মায়াকে ছেলের বউ হিসেবে ওনাদের অনেক পছন্দ হয়েছে, তাই তাড়াতাড়ি বিয়েটা করিয়ে রাখতে চান। শুধু যে চেয়ারম্যান সাহেবের পরিবারের মায়াকে পছন্দ হয়েছে এমনটা না, দ্বিতীয় সাক্ষাৎকারে নাদিমও আসিফকে আশ্বস্ত করে সে মায়াকে ভালো রাখবে। তার নিজেরও মায়াকে পছন্দ হয়েছে বেশ। সারাদিন পার করে রাত 8টা বাজলো ফাহাদদের বিয়ের শপিংয়ে ইতি টানতে টানতে। তবে মায়াদের শপিং বিকাল দিকেই শেষ হয়েছিল, কিন্তু খান পরিবারের জন্য তারা বসেছিল ততক্ষণ। নাদিম নিজের সঙ্গে আনা গাড়িতে মায়াদের শপিং ব্যাগগুলো গুছিয়ে রাখলো হাতে হাতে। তারপর আরিফের সঙ্গে নিয়ে মলের ভেতরে একটা রেস্টুরেন্টে ঢুকলো মায়াদেরকে নিয়ে। ওরা 4 জন খাওয়া দাওয়া করে নিবে সেটা দৃষ্টিকটু দেখায় বলে খান পরিবারের সকলের জন্য খাবার প্যাক করলো নাদিম, যারা শপিংয়ে রেখে খেতে আসতে নারাজ ছিল তাদের জন্য। বাকি ছেলেরা সবাই ঠিক আসলো খেতে। আরাফ খান, ফাহাদ, সৌরভ, সোহাগ, সুমন, সেজুতি, তারা সবাই আরিফের সঙ্গে রেস্টুরেন্টে বসলো। সখ্যতা বজায় 2 টেবিল নিয়ে সবাই একত্রে বসে খেলো। চমৎকার বিষয় হলো নাদিমের প্রাণ চঞ্চলতার কারণ খান বাড়ির সকলেই অতি অল্প সময় মিশে গেল তার সাথে। আরাফ খানের তো সেই ভাব হলো নাদিমের সঙ্গে। ছেলেটাকে ওনার বেশ মনে ধরেছে। বৃদ্ধ বয়সে তিনি মানুষ চিনতে ভুল করে না। ছেলেটা আসলেই দারুণ। ফাহাদ সঙ্গেও জমিয়ে সখ্যতা দেখা গেল নাদিমের। আন্তরিকতা নিয়ে সেটা সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে সে। যেহেতু মায়া জয়ী সেজুতি মেয়ে মানুষের জন্য ওদের আলাদা টেবিলে বসানো হলো। নাদিম খাবারের ফাঁকে ফাঁকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। মেয়েদের টেবিলে খাওয়া দাওয়া হচ্ছে কিনা সেটাও খেয়াল করলো। আরিফ সবটা তীক্ষ্ণ নজরে পরখ করলো। নাদিম খাওয়ার এক পর্যায়ে ওয়েটারকে ডেকে পাঠালো। আস্তে করে কি জানি বলল, কিন্তু তারপরেই ওয়েটার তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল। তার একটু পরেই ট্রেতে আলাদা খাবার নিয়ে ফিরল। অথচ সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এখন আবার নতুন খাবার কে খাবে? আরিফের মনে প্রশ্ন জাগতে দেখলো ওয়েটার মায়ের দিকে এগুচ্ছে। আরিফ তীক্ষ্ণ নজরে মায়ের প্লেটের দিকে তাকালো।
তাদের সবার খাওয়াতে দেওয়া প্রায় শেষ দিকে, কিন্তু মায়া তখনও বসে বসে খাচ্ছে। প্লেটে ভরপুর খাবার দেখে যে কেউ বলবে মায়ার আরও ঘন্টাখানেক সময় লাগবে এই খাবার শেষ করতে। এরই মাঝে ওইটা ট্রেতে করে মায়ের জন্য আলাদা খাবারটা নিয়ে এগিয়ে গেল। মায়ার মাংস ভাতের প্লেটটা হাতে থেকে টেনে নিতে মায়া চোখ উঁচিয়ে তাকালো ওয়েটারের দিকে। বিনা শব্দে মায়া খাবারের প্লেট ছেড়ে দিয়ে হাত গুটিয়ে নিল। বেশ বোঝাই যাচ্ছে সে মাংস ভাত খেতে পারছে না, তবে নাদিমের পাঠানো আলাদা ট্রেতে করে বাকি খাবারগুলো মায়াকে বেশ স্বাচ্ছন্দ্যে খেতে দেখা গেল। মায়ার সেই স্বাচ্ছন্দ্যবোধটুকু নজর কাটলো আরিফের। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে এক পলক দেখে আরিফ খেতে খেতে তাকালো নাদিমের দিকে। খাবার পাঠিয়ে ছেলেটা আর মায়ের দিকে তাকায়নি, বরং এটা সেটা নিয়ে আরাফ খান ও ফাহাদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে কথা বলছে। মায়ের প্রতি নাদিমের নিশ্চুপ খেয়াল রাখাটা বেশ নজরে লাগলো আরিফের। না, নাদিমকে ছেলেটা খারাপ না। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে গেল সবাই। খাবার বিল দেওয়ার সময়ও নাদিমকে দেখা গেল সে আরিফ বা ফাহাদ কাউকে বিল দিতে দেয়নি, বরং নিজ দায়িত্বে সব বিলের ঝামেলা সে মিটিয়ে দিল। এই আন্তরিকতাটুকু আরিফের ভালো লাগলো। বিয়ে হবে কিনা ঠিক নেই, অথচ সে তার আন্তরিক দেখিয়ে যাচ্ছে। দীর্ঘ 8 ঘন্টা টানা শপিংয়ের পর খান পরিবারের সকলের শপিং শেষ করে ক্লান্তিতে সবাই গাড়িতে চড়ে বসলো। মায়াও বেশ ক্লান্ত। আরিফ এই রাতে আশুগঞ্জ ফিরে যেতে চাইলে হেনা খান বগল থাবা করে ওদের সবাইকে নিয়ে আসলো খান বাড়িতে। নতুন আত্মীয় বলে কথা, রাতে খাবারের আগে অন্তত তিনি যেতে দিতে নারাজ। খান বাড়ির সঙ্গে আনা 4টি গাড়িতে সবাই যার মতো করে উঠে গেল। মুক্তাকে বসানো হলো ফাহাদের গাড়িতে শাশুড়ির সঙ্গে। মায়া জয়ী সে যদি বসলো নাদিমের গাড়িতে, গাড়ির পেছনের সিটে, নাদিম ড্রাইভিংয়ে। আরিফ পাশের সিটে বসতেই গাড়ি ছুটলো খান বাড়ির দিকে পেছন পেছন। যেহেতু নাদিম আরিফের সঙ্গে এসেছে, তাই তারও দাওয়াত পড়লো খান বাড়িতে রাতের ডিনার শেষে সবাই একত্রে আবারও নাদিমের বাড়িতে করে আশুগঞ্জ ফিরে যাবে, এমনটাই সিদ্ধান্ত। ক্লান্তিতে হইচই করে সবাই বসে পড়লো খান বাড়ির ড্রয়িং রুমে। ছোট বড় 25 সদস্যে ভরপুর ড্রয়িং রুম। গাড়ি থেকে নেমে মায়াজুই আর সেজুতি একত্রে খান বাড়ির ভেতরে পথে হাঁটছিল। মায়া বেশ অস্থির, বারবার ভয়ত্ব চোখজোড়া এদিক সেদিক ছুটে যাচ্ছে হৃদের ভয়ে। মায়া সাহস করে তো খান বাড়িতে ঢুকে পড়লো, এখন পারছে না আবার পিছে মুখোমুখি হয়ে যায় সেই ভয়ে। এখন পাছে না আবার হৃদের মুখোমুখি হয়ে যায় সেই ভয় পেল। লাস্ট বার দুজনের সাক্ষাৎকারটা খুবই ভয়ঙ্কর ছিল। হৃদের রাগের শিকার হতে হয়েছিল মায়াকে। এখন যদি পুনরায় এই সব কিছু আবার এখানে ঘটে, তাহলে মায়ার আর সম্মান থাকবে না। ভয়ে ধুর ধুর বুকে মায়া জড়সড় হয়ে হাঁটল জুইয়ের সাথে। ওদের সঙ্গ দিয়ে পিছু পিছু আরিফ আর নাদিমকে হাঁটতে দেখা গেল। খান বাড়ির ড্রয়িং রুমে পৌঁছাতেই মায়া অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি হলো শশীর সঙ্গে। হেনা খানের সঙ্গে ডাইনিংয়ে দাঁড়িয়ে সবার জন্য শরবতের গ্লাস ট্রেতে তুলে রাখছে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আরাফ খানের সঙ্গে মুক্তাকেও দেখা গেল ডাইনিংয়ে একটা চেয়ারে বসা। বাকিরা সবাই শরবত পান করেই যার যার রুমে অবস্থান করছে ফ্রেশ হওয়ার জন্য। হেনা খান মায়াদের ডাকলো ডাইনিংয়ে বসতে। গুটি গুটি পায়ে সবাই সেদিকে গেল। একে একে চেয়ার টেনে বসে শরবতের গ্লাস গ্রহণ করলো। মায়া শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বেশ কয়েকবার শশীকে দেখে নিল। এই নিয়ে দ্বিতীয়বার শশীকে দেখা মায়ার। প্রথমবার যদিও মায়া এত লক্ষ্য করেনি বিয়ের ঝামেলায়, কিন্তু শ্রেয়ার মুখে শশীর নামটা শুনে মায়া এখন মনোযোগ দিয়ে শশীকে বেশ কয়েকবার পরখ করলো আর চোখে। শশী মেয়েটা দেখতে দারুণ, যেমন লম্বা তেমন সুন্দর, ব্যবহারও ঠিক তেমনই ভদ্রতা। কাপড় চোপড়েও বেশ শালীনতা রয়েছে, অশালীন কিছুই চোখে পড়ল না। একটা 2 পিসের জামা পরে ওড়নাটা কাঁধের দুপাশে দেওয়া, কথাবার্তায় বেশ স্মার্ট। কার কি লাগবে নাকি সেটাও সে নিজ দায়িত্বে দিচ্ছে। মায়া আরও একবার অকারণেই শশীকে দেখল। মেয়েটিকে বেশ
মনে ধরেছে মায়ার। রিদ খানের সঙ্গে মানাবেও ভালো। মায়া শ্রেয়ার মুখে শুনেছিল রিদ খান ও শশী মেয়েটির সঙ্গে 5 বছর ধরে রিলেশনে আছে, সামনে হয়তো বিয়ে করবে। মায়ের মনে হলো এই দুজনের বিয়ে হলে মন্দ হবে না, বরং ভালোই হবে, দুজনকে মানাবে ভালো। তবে এত সুন্দরী গার্লফ্রেন্ড রেখে কেন যে রিদ খান মায়াকে পরকীয়ার মতো এত বাজে প্রস্তাব দেয় আল্লাহ জানে। এই লোকের আসলেই চরিত্রের সমস্যা আছে, নয়তো সবসময় মায়ের সাথে কেন ঘেঁষাঘেঁষি করতে চাইবে এই লোক। ডাইনিংয়ে বসে সকলের হালকা পাতলা নাস্তা করার মধ্যে কোথা থেকে হুট করে আয়ন এসে ধূপ করে মায়ের মুখোমুখি একটা চেয়ারে বসে পড়ল ক্লান্তিতে। সকলে চমকে ওঠে। আয়নকে কিছু বলবে তার আগেই আয়ন শশীর হাত থেকে একটা শরবতের গ্লাস নিয়ে এক চুমুকে শেষ করলো। ঠাস করে টেবিলের উপর গ্লাসটা রাখতে রাখতে সরাসরি চোখ গেল মায়া আর জুয়ের দিকে। চোখের পলকে আরিফ নাদিমকেও দেখে নিল এক পলক, কিন্তু মায়া মুখোমুখি বসায় আয়ন হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আরে ছোট বিয়ান যে, তা ভালো আছো? মায়া বেশ উৎফুল্লে বলল, জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তো ঠিকঠাক। বোনের বিয়ের শপিং করা শেষ? জি ভাইয়া শেষ। তাহলে তো বেশ বড়সড় ঝামেলা ঝুঁকিয়ে ফেলেছো তোমরা। মেয়েদের শপিং, বাপরে সাংঘাতিক ঝামেলা। আয়নের কথায় মায়ের ঠোঁট প্রসারিত করে হাসলো। আয়নের চোখে লাগার মতো বিঁধল সেই হাসিটা। তারপরেও সে কৌশলে চোখ সরিয়ে তাকালো মায়ের পাশে বসা জুয়ের দিকে। মনোযোগ সহকারে ফল খাচ্ছে সে। আয়ন একে একে আরিফ নাদিমের সঙ্গেও কুশলাদি বিনিময় করলো। যদিও সে নাদিমকে চেনে না, কিন্তু তারপরেও যেহেতু আরিফের সঙ্গে বসা, তার মানে মায়াদের কোনো আত্মীয় হবে ভেবেই সৌজন্য বজায় রেখে কথা চালালো আয়ন নিজের মধ্যেই। আয়নের কথার ফাঁকে হেনা খান জানতে চেয়ে বলল, তুই এই সময় এই বাড়িতে? তোর না ডিউটি আছে রাতে? আছে নানু, কিন্তু 3 ঘন্টার লিভ নিয়েছি। তুই কি একা এসেছিস? রাফিদ আসেনি? না, রাফি আসেনি, রিতকে সঙ্গে নিয়ে এসেছি। হেনা খানের আর কিছু বলার আগেই শশী পাশ থেকে উৎফুল্লতা দেখিয়ে জানতে চাইল, রিদ ভাই এসেছে বুঝি? আয়ন এক পলক মায়াকে দেখলো, বেশ স্বাভাবিকভাবেই খাচ্ছে। শশী যে হৃদের কথা জানতে চাইছে আয়নের কাছে, সেটা নিয়ে কোনো ভাবান্তর দেখা গেল না মায়ের মধ্যে। আয়ন বুঝতে পারলো মায়া এখনো হৃদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে অবগত নয়। আয়ন মায়ার থেকে দৃষ্টি সরিয়ে শশীর লাজুক মুখটার দিকে এক পলক তাকিয়ে উত্তর দিতে দিতে বলল, হ্যাঁ এসেছে তো রিত ভাই, বাইরে গিয়ে দেখ, পেয়ে যাবি। আয়নের কথা শশী এক গ্লাস শরবত তুলে দ্রুততায় ছুটল বাহিরের দিকে হৃদের উদ্দেশ্যে। হেনা খান, আরাফ খান শশীর লাজুকতায় মুখটা দেখে হাসল। আয়ন এতক্ষণে জুয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আয়ন এসেছে পর থেকে এই নিয়ে বেশ কয়েকবার জুইকে সে আর চোখে পরক করেছে, কিন্তু মেয়েটা সেই কখন থেকে মনোযোগ দিয়ে নাস্তা খেয়েই যাচ্ছে। আয়নকে চোখে দেখা পর্যন্ত দেখছে না। আশ্চর্য, আয়ন যে এসেছে মেয়েটার ভাবান্তর নেই কেন? এমনটা তো হওয়ার কথা না। আয়ন যে আজ আসবে এই মেয়ে তো জানতো। আয়নের জন্য জুয়ের অপেক্ষা করে বসে থাকার কথা ছিল। তাহলে আয়ন জুয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, জুই, আমাকে তরমুজ কাটা প্লেটটা দেন তো। জুই চোখ তুলে সরাসরি তাকালো আয়নের দিকে। লোকটার উপস্থিতি সে দেখেছিল, কিন্তু তেমন পাত্তা দেওয়ার মতন কিছু হয়নি বলে নিজের নাস্তা শেষ করেছে। হঠাৎ আয়নের ডাকে সরাসরি তাকানোতে চোখাচোখি হলো দুজনে। আয়ন তখনও তাকিয়ে। জুই চোখ ঘুরিয়ে দেখলো আয়নের হাতের কাছেই আরও একটা প্লেটে তরমুজ কাটা আছে। সেটা আয়ন চাইলেই নিয়ে খেতে পারে, অথচ আয়ন জুইকে দেওয়া তরমুজের প্লেটটা চাচ্ছে। সৌজন্য বজায় জুই আস্তে করে নিজের ফল কাটা প্লেটটা এগিয়ে দিতেই আয়ন সেটা নিজের কাছে টেনে নিল। কাটা চামচ লাগিয়ে মুখে তুলতে তুলতে আবারও জুইকে বলল, জুই, আমাকে আমের প্লেটটাও দেন। জুই এবারও হাতে হাতে আয়নকে আমের প্লেট এগিয়ে দিল। আয়ন সেটা নিতে আবারও বলল, পানির গ্লাসটা দেন। জুই আবার তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে
পানির গ্লাসটা এগিয়ে দিল। লোকটার সাথে জুঁইয়ের যতবার দেখা হয় ততবারই জুঁইকে দিয়ে সে নিজের কাজ করায়, কিন্তু কেন সেটা জানে না জুঁই। বাড়িতে আসা মেহমানকে দিয়ে যে কাজ করানো যায় সেটা আয়নকে না দেখলে হয়তো জুঁই জানতো না। আয়ন জুঁইয়ের থেকে পানির গ্লাসটা নিতে নিতে সবার অগোচরে জুঁইকে একটা চোখ মারল। আয়নের হঠাৎ কাণ্ড হতবুদ্ধি হয়ে বসে রইল জুঁই। এই লোক হঠাৎ জুঁইকে চোখ মারল কেন জানা নেই জুঁইয়ের, শুধু স্তব্ধ নির্বাক হয়ে বসে রইল। তবে জুঁইয়ের মনটা বেশ পুড়ছে রাদিফের জন্য। ঢাকা আসার আগে রাদিফের সঙ্গে জুঁইয়ের কথা হয়েছিল। রাদিফ বলেছিল আজ খান বাড়িতে আসবে জুঁইয়ের সঙ্গে দেখা করতে। জুঁই যেন অপেক্ষা করে বসে থাকে তার জন্য, আর সেই থেকে জুঁই রাদিফের জন্যই অপেক্ষা করে বসে আছে। তাদের এখন রাদিফ দেশের বাইরে থাকে কিভাবে? কিছুক্ষণ আগেও তো দুজনের কথা হয়েছিল। রাদিফ জুঁইকে বলেছিল সে রাস্তার জ্যামে বসে আছে, তবে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখন জুঁইকে অপেক্ষা করিয়ে রাদিফ আসলো না, উল্টো আয়নের মুখে শুনতে হচ্ছে রাদিফ দেশে নেই। সকালে খাওয়া দাওয়ার মধ্যে হৃদ মেইন দরজা দিয়ে খান বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বেখেয়ালি চোখ পড়ল ডাইনিংয়ে। সেখান থেকে বেশ কথাবার্তা আর হাসাহাসি শব্দ আসছে। হৃদ প্রথমে গম্ভীর আর স্বাভাবিকের ন্যায় তাকালেও কয়েক সেকেন্ডের মধ্যে ভ্রু কুঁচকে গেল মায়ের পাশে অপরিচিত ছেলে নাদিমকে বসে থাকতে দেখে। যদিও নাদিম বা মায়ার মধ্যে তেমন কোনো কথাবার্তা হচ্ছিল না, তারপরেও মায়ার পাশে নাদিমের বসার বিষয়টা পছন্দ হয়নি তার। ডাইনিংয়ে স্পেস বড়, মায়া ওর অন্য কোনো একটা খালি চেয়ারে বসলেই হতো, কিন্তু তা না করে অপরিচিত ছেলের পাশাপাশি বসাটা হৃদের অপছন্দের কারণ হলো। হৃদ সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই ডাইনিং থেকে হেনা খান হৃদের দিকে এগিয়ে আসতে আসতে ডাকলো হৃদকে। হৃদ সরু চোখে তাকালো হেনা খানের ব্যস্ত পথ চলার দিকে, তারপর চোখ ঘুরালো পুনরায় মায়ের দিকে। হেনা খানের ডাকে উপস্থিত ডাইনিং টেবিলে সকলে ঘাড় ঘুরিয়ে ততক্ষণে হৃদের দিকে তাকিয়েছে। মায়াও হেনা খানের ডাকে চমকে ওঠে, তৎক্ষণাৎ পেছন ঘুরে তাকাতেই চোখাচোখি হলো হৃদের সাথে। মায়া ভয়াত্মক দৃষ্টি হৃদের থেকে নামিয়ে নিতে গিয়ে চোখ পড়ল হৃদের পাশাপাশি দাঁড়িয়ে থাকা শশীর দিকে, তারপর তাকায় শশীর হাতে থাকা খালি শরবতের গ্লাসটার দিকে। হৃদ শশীর দেওয়া শরবতটুকু পান করছে, সেটা বুঝতে পেরে মায়া কি মনে করে আবারও হৃদের দিকে তাকালে পুনরায় চোখাচোখি হলো দুজনে। হৃদ তখন থেকে বুড়ো কুচকে চেয়ে আছে মায়ের দিকে, আর হৃদের চেয়ে থাকার কারণও হলো মায়ের পাশে বসে থাকা নাদিম। নাদিম মায়ের দিকে আম কাটা ফলের প্লেটটা এগিয়ে দিচ্ছে মায়ের অগোচরে খাওয়ার জন্য, কিন্তু মায়ের পেছনে মুড়ে হৃদের দিকে তাকিয়ে থাকার জন্য হয়তো সেটা লক্ষ্য করেনি, কিন্তু হৃদের বাদপাখি নজরে সেটা মুহূর্তে ধরা পড়ল। মায়া হঠাৎ করেই কেন জানি আরও একবার পরখ করলো হৃদকে, তাও মনোযোগ দিয়ে। হৃদকে বড্ড ক্লান্ত দেখালো, চোখে মুখে বেশ ক্লান্তির ছাপ, কিন্তু তারপরেও মুডি হৃদ খানের অ্যাটিটিউড কমলো না। গায়ের কোট বাম হাতের ভাঁজে ফেলে ডান হাতটা ডান পকেটে গুজে মায়ের দিকে চেয়ে আছে বাজ পাখির দৃষ্টিতে, যেন চোখ দিয়ে গুলি করবে মায়াকে। মায়া জড়ো সড়ো হয়ে দৃষ্টি সরিয়ে আবারও তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা শশীর দিকে। হৃদ আর শশীকে পাশাপাশি সুন্দর লাগছে, দুজনে হাইটে হাইটে মিলে যাচ্ছে। যদিও শশী হৃদের মতন অত লম্বা নয়, তারপরও বেশ দারুণ লাগলো মায়ের চোখে। লম্বা ছেলেদের লম্বা প্রেমিকেই মানায়। আচ্ছা, শশীর হাইটটা কত হবে? 5 ফুট 6 নাকি 5 ফুট 7? হৃদকে দেখে হেনা খানের পাশাপাশি আরিফও নাস্তার টেবিল ছেড়ে এগিয়ে আসলো হৃদের সাথে কথা বলার জন্য। এর মধ্যেই শশী হৃদকে উদ্দেশ্য করে রিনিয়ে বলল, তোমাকে কফি করে দিব? দে। রুমে দিয়ে আসবো নাকি এখানে? রুমেতে। শশীর কথার মাঝে হৃদ অল্প কথায় উত্তর করলো। শশী হেনা খানকে পাশ কাটিয়ে বিনা বাক্যে হাঁটলো কিচেনের দিকে। মায়া শুধু দুজনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ নিশ্চুপ চোখে। হৃদ শশীর কথাবার্তা আচার আচরণে মায়ার মনে হলো দুজনের মধ্যে বেশ গভীর সম্পর্ক, এমনকি দুজন দুজনের সঙ্গেও অনেক ফ্রি।
হয়তো রোজকার রুটিন মাফিক শশী এমন করেই হৃদের খেয়াল রাখে। অত্যন্ত হৃদের স্বাভাবিক আচরণে মায়ার তেমনই ঠেকল। হৃদের ভয়ে জড়সড় হয়ে থাকা মায়া মনে হঠাৎ করেই যেন মন খারাপ হলো। উদাস মনে হৃদ থেকে দৃষ্টি সরিয়ে সামনে ঘুরে তাকালো। নাদিমের বাড়িয়ে দেওয়া আমের প্লেট থেকে আম তুলে কামড় বসাতে বসাতে ভাবলো, আজ মায়ার নিখোঁজ স্বামীকে খুঁজে পেলে হয়তো মায়াও এমন খেয়াল রাখতো নিজের স্বামীর। সকাল বিকাল সেও শশীর মতো কবে নিজের ভালোবাসার মানুষকে কফি আর শরবত করে খাওয়াতো। আসলে মায়ের কপালটাই খারাপ, নয়তো স্বামীকে খুঁজে পেয়েও পাচ্ছে না কেন। কোথায় যে আছে মায়ার স্বামীটা আল্লাহ জানে। রাত তখন 10টার ঘরে। আরিফ নাদিমকে নিয়ে আরাফ খানের সঙ্গে আড্ডা জমিয়েছে ড্রয়িং রুমে। মায়া ততক্ষণে সেখানে ছিল, কিন্তু হঠাৎ করেই মনে হলো মায়ের স্বামীকে একটা ফোন করা দরকার। সেজন্য হাতের ফোনটা নিয়ে আস্তে করে উঠে এসে বসলো খানবাড়ির বাগানে থাকা খোলা বাংলোতে। বাগানের ভিতরে থাকা জায়গায় জায়গায় কড়া লাইটিং কারণে রাতের অন্ধকার ভাবটা তেমন বোঝা যায় না। বেশ উজ্জ্বল আলোয় দিনের মতোই লাগছে পরিবেশটা। চারপাশে বেশ বডিগার্ড দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া বন্দুক হাতে। মায়ার উদাস মন খুঁজে খুঁজে স্বামীর নাম্বার কল লাগালো। যদিও মায়া জানে লোকটা ওর ফোন রিসিভ করবে না, তারপরেও মায়া রোজ করে লোকটাকে কল দেয়। মান অভিমান কতদিন করে থাকবে লোকটা মায়ের উপর? একদিন না একদিন ঠিকই ভেঙে যাবে। মায়ার চেয়ারে বসে ফোনটা টেবিলের উপর রাখলো। এক গালে হাত রেখে ফোনের উপর ঝুঁকে মনোযোগ সহকারে তাকিয়ে রইল স্ক্রিনের ডায়ালকৃত নাম্বারের দিকে। সেখানে হৃদের নাম্বারে রিং হচ্ছে, কিন্তু কোনো রেসপন্স নেই। মায়ের মনোযোগে হঠাৎ বিঘ্ন ঘটে কারো উপস্থিতিতে টের পেয়ে। চোখ তুলে উপরে তাকাতে তাকাতে সেই ব্যক্তিটা ধূপ করে মায়ের মুখোমুখি একটা চেয়ার টেনে বসে পড়ল। আচানক কারো উপস্থিতিতে মায়া চমকে উঠতেই চোখে পড়ল আয়নকে। বেশ হাসি হাসি মুখে মায়ের ফোনের দিকে তাকিয়ে হৃদের নাম্বার দেখে চিনতে পেরেও অপরিচিত মতন করে বলল, তুমি কাকে ফোন করছো? মায়া হড়বড় করে কল কেটে নিজের ফোনটা হাতে নিয়ে লুকাতে লুকাতে বলল, কাউকে না ভাইয়া। আমি কিন্তু জানি তুমি কাকে কল করছিলে, তবে তুমি চাইলে এই বিষয়ে আমার হেল্প নিতে পারো। আমি কিন্তু তোমার কলের ওপাশের মানুষটাকে খুঁজে দিতে পারি। আমি কিন্তু জানি সব কিছু। মায়া চমকে ওঠার মতন করে অস্থির চিত্তে হড়বড় করে বলল, আপনি জানেন? আপনি কিভাবে জানেন? সেদিন রাতে কি তাহলে আপনি ছিলেন আমার সাথে? ওই লোকটা কি তাহলে আপনি? মায়ার এই কথায় আয়নের চোখে মুখে হঠাৎই আফসোসের গ্লানি দেখা গেল। আয়নের কণ্ঠে তেজ কমে আসলো ধীরে। চাপা দীর্ঘশ্বাস গোপন করে মোলায়েম গলায় শুধালো, সেদিন রাতে তোমার সাথে না থাকার আফসোস আমার জীবনে শেষ হবে না মায়ু। কিছু আফসোস কখনো শেষ হয় না, সারা জীবন থেকে যায়। তার মধ্যে তুমি একটা। মায়ার আয়নের গভীর কথার অর্থ বুঝল না। মায়ের মস্তিষ্ক এই মুহূর্তে উত্তেজিত, তাই অস্থির ন্যায় আয়নকে শুধালো। মায়া বলল, মানে ওই লোকটা আপনি না? যদি অপশন থাকতো তাহলে অবশ্যই হতাম। মানে? আয়ন দীর্ঘশ্বাস গোপন করে নিজের কথা ঘুরিয়ে বলল, মানে কিছু না, তবে তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি তোমার কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পাওয়ার। রিত তো তোমাকে হেল্প করলো না, তবে আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দিব না। ভয় নেই, আমি তোমার থেকে কোনো টাকা পয়সা বা কিডনি চাইবো না। হৃদের মতো বিয়া হিসাবে এতটুকু সাহায্য তো করতেই পারি তোমার, তাই না? এবার বলো কি লাগবে আমার হেল্প? মায়া অস্থির চিত্তে আমতামতা করলো। ওর ছোট মাথা এলোমেলো হয়ে যাচ্ছে আয়নের কথায়। মায়ার কেন জানি মনে আয়নের সাথে মায়ের নিখোঁজ স্বামীর কোনো সম্পর্ক আছে। আর নয়তো আয়নই হবে মায়ের সেই নিখোঁজ স্বামী। মায়ের সম্পর্কে এত কিছু কিভাবে জানা সম্ভব? মায়া তো আয়নকে আর অন্য কাউকে বলেনি, শুধু ওর বান্ধবীদের ছাড়া। শ্রেয়া, নাদিয়া বা জুই
কেউই আয়নকে এসব বলতে যাবে না। তাহলে কে বলবে আয়নকে? হৃদ খান? অসম্ভব। হৃদ খান যে মুডি মানুষ, অবশ্যই মায়ার কথা মনে রেখে আয়নকে এইসব বলে বেড়াবে না। তাছাড়া হৃদ খান মায়াকে কথা দিয়েছিল সে মায়ের পার্সোনাল কথাগুলো কাউকে বলবে না। হৃদ খান রাগী, জেদি, বেপরোয়া আর যাই হোক না কেন সে অন্তত নিজের কথার খেলাপ করার মতো মানুষ নয়, এতটুকু মায়ের বিশ্বাস আছে। তাহলে আয়ন কিভাবে জানতে পারে? সে চিন্তাই মায়ের মাথায় এলো। আয়নই হয়তো মায়ার সেই মানুষটা হতে পারে যাকে মায়া চায়। এমনটাও হতে পারে আয়ন নিজেকে লুকাতে চেয়ে মায়াকে এখন মিথ্যা বোঝাতে চাইছে। আয়ন মায়ের নিখোঁজ স্বামী হতে পারে। এই ভাবনা মায়ের মাথায় আসতেই মায়ার মন ছটফট করলো অস্থির চিত্তে। নিজের ভাবনায় সত্যি করতে চেয়ে মায়া সরাসরি তাকালো আয়নের চোখে চোখে। মুহূর্তে দুজনের চোখাচোখি হলো। আয়নের হাসি হাসি মুখটা কেমন নিশ্চুপ হয়ে যাচ্ছে মায়ের অবিশ্বাস্য নজরে দেখে। মায়া যে আয়নকে নিজের অনাকাঙ্ক্ষিত মানুষটা মনে করেছে সেটা আয়ন মায়ের দৃষ্টি দেখেই বুঝতে পারলো। তারপরও আয়ন মায়াকে বাধা দিল না, বরং নিশ্চুপ হয়ে বসে রইল। মায়া এই প্রথম সরাসরি আয়নের দিকে তাকিয়ে বেশ করে পরখ করলো আয়নকে। আর পরখ করতেই যেন চমকে উঠল। আয়ন বেশ লম্বা আর বলিষ্ঠবান একজন পুরুষ, ঠিক সেদিন রাতের ওই অচেনা লোকটার মতন। মায়ার হঠাৎ তীব্র ভয়ে ওর কলেজে শুকিয়ে গেল। মনে হলো অনাকাঙ্ক্ষিত কাউকে পেয়ে মায়ার কপালে ঘামের বিন্দু কণা দেখা গেল। তখনই মায়া জিভ দিয়ে ঠোঁট ভেজালো, দু হাতে চেপে ধরা নিজের ফোনটাকে অচলে অল্প হাঁ করে নিঃশ্বাস ফেললো ভেতরকার অস্থিরতা বের করতে। আয়নের দৈহিক গঠন আর শ্যামবর্ণ দেখে এবার মায়ার নিশ্চিত মনে হলো আয়ন হয়তো মায়ের সেই অচেনা লোকটা যাকে মায়া নিজের স্বামী হিসেবে খুঁজে চলেছে। মায়ের তীব্র অস্থিরতায় আশ্রে কম্পিত গলায় বলল, আমি পানি খাবো। আয়ন মুহূর্তেই হেসে মায়ের দিকে টেবিলের উপর রাখা পানির বোতলটা এগিয়ে দিতে দিতে মায়ের ডানে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে এক পলক তাকালো। হৃদ শুধু থেকেই বাংলো ঘরে দরজায় দাঁড়িয়েছিল। মায়া লক্ষ্য না করলেও আয়ন করেছিল। সে মায়া আর আয়নের সব কথোপকথন শুনেছে এতক্ষণ। মায়ের মনোভাব তীক্ষ্ণ চোখে পরখ করছে। আয়ন ইচ্ছে করে হৃদকে শুনিয়ে শুনিয়ে মায়ের হেল্প করতে চাইছে, কিন্তু আয়ন মায়াকে নিয়ে আফসোস করা বা মায়ার আয়নের প্রতি ওরকম দৃষ্টি, আয়নকে নিজের নিখোঁজ স্বামী মনে করা, এসব কিছু হৃদের রাগ দিল। হৃদ চোয়াল শক্ত করে হাতের মুঠো চেপে থাকা ফোনটাকে পিষল। আয়ন হৃদের হাতের দিকে তাকিয়ে হৃদের রাগের ঠাহর করলো। তারপরও সেটা দেখেও না দেখার মতন করে মায়ের সাথে কথা চালিয়ে বলল, কি বললে না তো আমার হেল্প লাগবে কি না? লাগলে বলে ফেলো চট করে, আমি এই মুহূর্তে তোমার ওই খোঁজা লোকটাকে বের করে দিব। মায়া ঢকঢক করে ছোট্ট পানির বোতল থেকে অর্ধেকটা পানি খেয়ে টেবিলের উপর বোতলটা রাখতে রাখতে আয়নের কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানালো যে ওর হেল্প করবে। আয়ন দারুণ হেসে গা এলিয়ে বসলো চেয়ারে। মায়া উদ্দেশ্য করে বলল, তা লোকটা কেমন ছিল? কিছু আইডি দাও তো শুনি। আয়নের কথায় মায়া হাতের মুঠোয় ফোনটা কসলাতে কসলাতে মিহিস্বরে বলল, লোকটা অনেক লম্বা আর বলিষ্ঠবান ছিল। লম্বা তো অনেকে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কতটুকু লম্বা সেটার একটা সঠিক ধারণা দিতে হবে। তুমি লম্বা মানুষ দেখে ধারণা দিতে পারবে কতটুকু লম্বা ছিল ওই লোকটা? মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিল। সে মানুষ দেখে বলতে পারবে ওই লোকটা কতটুকু লম্বা ছিল। মায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আয়নকে বলতে চাইল, আপনার মতোই লম্বা ছিল ওই লোকটা। কিন্তু মায়া আর কিছু বলার আগেই আয়ন ডানে তাকে হৃদকে ডাকলো খ্যাক ছেড়ে। এই হৃদ, এদিকে আয় তো ভাই। আয়নের ডাকে মায়া চমকালো, ভরকালো, হক চোখে দ্রুত তাকালো পাশে। দেখলো হৃদ ওর থেকে কয়েক কদম দূরে বাংলোর ঘরের দরজাতে দাঁড়িয়ে চেয়ে আছে মায়ের দিকে। মায়া হৃদের ভয়ে দ্রুত লাফিয়ে উঠতে চাইলে আয়ন বাধা দিয়ে বলল মায়াকে জায়গা ছেড়ে না উঠতে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসে রইল, কিন্তু হৃদ তখনও
ঠেটামি করে দাঁড়িয়ে। আয়ন বুঝলো হৃদ স্বভাবে তেরামি করে দাঁড়িয়ে আছে, না জায়গা ছেড়ে নড়বে আর না এগিয়ে আসবে আয়নের দিকে। তাই বাধ্য হয়ে আয়ন উঠে গিয়ে হৃদের হাত টেনে মায়ের চেয়ারের পাশে দাঁড় করাতে করাতে বলল, কি রে ভাই, সব জায়গাতে ঠাটামি করিস কেন? একটু একটু অন্যের কথা শুনলেই তো পারিস। দেখছিস না আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি? তুই একটু এখানে দাঁড়িয়ে থাক, আমাদের হেল্প লাগবে তোর। হৃদকে মায়ার চেয়ারের পাশে দাঁড় করিয়ে আয়ন আবারও গিয়ে বসলো নিজের জায়গায়। চেয়ার টেনে বসতে বসতে হৃদের উদ্দেশ্যে আয়ন আবারও বলল, শোন হৃদ, তোকে যে জন্য ডেকেছে, একটি সুন্দর সকালের সূচনা। সকাল 6টা কি 6:30টার ঘরে ভোরের মিষ্টি রোদের সঙ্গে ফুরফুরে বাতাস এসে বয়ে যাচ্ছে দক্ষিণ জানালা দিয়ে। কে যেন দক্ষিণ জানালাটা খুলে পর্দা সরিয়ে দিয়ে গেল, নাকি গভীর রাতের ফোন আলাপের শেষে জুই জানালাটা বন্ধ করতে ভুলে গেছে, জানে না মায়া। জানালা দিয়ে ভেসে আসা সকালের মিষ্টি রোদ যেমন মায়ার আরামের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে, ঠিক তেমনি দক্ষিণ হাওয়ায় ফুরফুরে বাতাসে শরীরে আরাম তুলছে। মায়া সকালের আরামদায়ক ঘুমের রেশ কাটাতে না পেরে চিত হওয়া থেকে মুহূর্তেই উপুর হয়ে শুলো বালিশে মুখ গুজে। এবার রোদের আলো মায়াকে বিরক্ত করতে পারবে না ভেবেও আরামের ঘুমটা শান্তি মতো দিতে পারছে না সে। বাড়ির ভেতর থেকে ভেসে আসা তীব্র হইচই আর কলরবের আওয়াজে বাড়ির প্রতিটা মানুষ আজ কেমন লাউড স্পিকারের কথা বলছে মায়ের মনে হলো। থেকে থেকে রান্নাঘর থেকে জুইয়ের মা সাবিনা বেগম চেঁচামেচির ডাক শুনতে পারছে মায়া। তিনি জুই আর মায়াকে ডাকছেন চেঁচিয়ে, হয়তো কোনো কাজে। কিন্তু এত সকাল সকাল কেন? বাড়িতে এত মানুষ থাকতে হঠাৎ মায়া আর জুইকে কি কাজে পড়লো চাচি? জানে না মায়া। সাবিনা বেগম চেঁচামেচির ডাকাডাকির শব্দে মায়ার কান অবধি পৌঁছালেও জুই বিন্দাস ঘুমাচ্ছে তখনও। ওর কোনো সারা শব্দ বা নড়াচড়া নেই। হয়তো সারা রাত ফোন আলাপ শেষে সকালে মটকা মেরে ঘুমাচ্ছে জুই। মায়া জানে না জুই কার সাথে বিগত 3 মাস ধরে এত কথা বলে, কার সাথে প্রেম করে বেড়ায়, লোকটা কে। তবে মায়ার জানা মতে যতটুকু বুঝতে পেরেছে জুই হয়তো খানবাড়ির কারোর সাথে প্রেম জমিয়েছে। খুব সম্ভবত হৃদ খানের ছোট ভাই রাদিফের সঙ্গে জুইয়ের প্রেম। ফোন নাম্বার অন্তত রাদিফ নামে সেভ করা। মায়া সেই থেকেই একটু বুঝেছে। বাহির থেকে ভেসে আসা তীব্র ফসফসা আওয়াজে মায়া নাক মুখ কুঁচকে বালিশের ভেতরে আরও বুকটা চেপে রাখলো। মুখটা চেপে রাখলো। আরামের ঘুমটা হারাম হয়ে যাওয়ায় বিরক্ত হয়ে গিয়েও হলো না কিছু একটা ভেবে, বরং চট করে মায়ের মাথায় আসলো আজ ওর বড় বোন মুক্তার গায়ে হলুদ। সেজন্যই বাসায় মেহমান থেকে শুরু করে ডেকোরেশনের মানুষে ভরপুর। এর জন্যই সকাল হতেই এত হই হুল্লোড় চেঁচামেচির শব্দ ভেসে আসছে। মায়া ঘুমের রেশ কাটাতে চেয়ে বালিশ থেকে মুখ তুলে ঘুমন্ত চোখে তাকালো ঘরের দক্ষিণা জানালাটার দিকে। কি সুন্দর মিষ্টি রোদ আর হাওয়া বইছে বাহিরে। মায়া চোখ আউড়িয়ে জানালার পাশে দাঁড়িয়ে থাকা বড় আম গাছটার দিকে তাকালো। বাতাসের তো ফুরফুরে করে নড়ছে গাছপাতা, সেই সাথে ছোট ছোট আম ফলের ঝোল। মায়া আস্তে করে মাথাটা বালিশের উপর রেখে অলস ভঙ্গিতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তাকিয়ে রইল আম গাছের পাতায় বইতে থাকা সেই বাতাসের দিকে। আজকের দিনটা খুব সুন্দর লাগছে মায়ের কাছে। মনের মধ্যে অজানা এক খুশির ঝলক বয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। মায়ের মনে হচ্ছে আজ মায়ের সাথে স্পেশাল কিছু ঘটবে, যা এর আগে কখনো ঘটেনি। হয়তো আজকের দিনটা মায়ের জন্য শুভ কিংবা অশুভে পরিণত হবে। হয় আজকে মায়ের জীবনে বেস্ট কিছু ঘটবে, নয়তো একেবারে অনেক খারাপ কিছু ঘটবে। যা ঘটুক না কেন, মায়ার মনে হচ্ছে আজকের দিনটি মায়ের জীবনে বাকি দিনগুলোর মতন হবে না, একদম ভিন্ন আর স্পেশাল কিছু হবে। আল্লাহই জানে এবার কি হয়। মায়া মনে মনে দোয়া করলো যাতে খারাপ কিছু না ঘটে মায়ের সাথে। আজকে মায়ের বোনের গায়ের হলুদের অনুষ্ঠান, আর আজ যদি মায়ের জন্য খারাপ কিছু হয় তাহলে বোনের স্পেশাল দিনটা নষ্ট হয়ে যাবে না। মায়া চায় না ওর জন্য মুক্তার স্পেশাল দিনটা নষ্ট হোক। তাই মায়ার নিজের জন্য ভালো কিছু হওয়ার দোয়া করলো মনে মনে। তারপর অলস ভঙ্গিতে ঘাড় ঘুরে তাকালো পাশের বালিশে সজ্জায়িত ঘুমন্ত জুইয়ের দিকে। সে মায়ার দিকে মুখ ফিরে ঘুমিয়ে আছে।
এই মুহূর্তে রুমে বুম মারলেও মনে হয় জুইয়ের ঘুম ভাঙবে না। সারা রাতের অঘুমের ঘুম দিয়েছে জুই। আবারও সেই একই ফস ফস আওয়াজটা তীব্রভাবে কানে লাগছে। মায়ার অলসতা ঝেড়ে আর মোড়া ভেঙে উঠে বসলো। হামি তুলতে তুলতে জুইয়ের পাশ থেকে ফোনটা হাতে নিল। কথা বলতে বলতে জুই ফোনের চার্জ শেষ করে ফেলেছে, আর মাত্র 2% আছে শেষে। মায়া ফোনের চার্জ নিয়ে মাথা ঘামালো না, বরং মায়ার নিখোঁজ স্বামী কল কিংবা মেসেজ করেছে কিনা তাই চেক করতে লাগলো। অপর পাশ থেকে কোনো মেসেজ বা ফোন কল না পেয়ে হতাশায় ভুগলো মায়া। মন খারাপ করে ফোনটা আবারও একই জায়গায় রাখলো। লোকটা মায়াকে কখনো কল দেয় না, আবার মায়ার কল রিসিভও করে না সে। এত কিসের রাগ মায়ের উপর লোকটার সেটাই বোঝে না ও। এমন তো না যে লোকটা মায়াকে অপছন্দ করে, বরং মায়া দুদিনের ফোন আলাপে খুব বুঝতে পেরেছে লোকটা মায়াকে মনে রেখেছে এবং হয়তো মনে মনে মায়াকে সে পছন্দও করে। কথাবার্তা তো মায়ার তাই মনে হলো। মায়া নিরাশ ভঙ্গিতে আবারও আড়মোড়া ভেঙে খাট থেকে পা নামিয়ে বসলো বিছানার কিনারায়। হামি দিতে দিতে হাঁটু সমান এলোমেলো চুলগুলো দু হাতে পেঁচাতে পেঁচাতে খোপা করলো। বিছানার পাশ থেকে গায়ের সুতের ওড়নাটা কাঁধের দুপাশে ঝুলিয়ে ঘরের স্যান্ডেলগুলো পায়ে পড়লো। তারপর ওয়াশরুম থেকেই সরে হাতে ব্রাশটায় টুথপেস্ট লাগিয়ে অলস ভঙ্গিতে ঘর ছেড়ে বসার ঘরে ঢুকতেই চোখে পড়ল এলাহি কাণ্ড। মায়া দুই ফুপি থেকে শুরু করে তাদের বড় বড় ছেলেরাও মায়ার বাবা মার সাথে হাতে হাতে কাজ করছে। আরিফের সঙ্গে মায়ের ফুফাতো ভাই রাকিব, সাকিব, তামিম, পলাশ সবাই ডেকোরেশনে মালামাল কাজে দেখাচ্ছে দাঁড়িয়ে থেকে লোকদের। শফিকুল ইসলাম বাজারের লিস্ট বানাচ্ছে ছোট ভাই জামাল সাহেবকে নিয়ে। ঘরের বাইরে সারা বাড়িতে ডেকোরেশনের কাজ করা হচ্ছে। মায়া উকি মেরে রান্নাঘরের দিকে তাকালো, দেখলো রান্নাঘরে মা চাচির সাথে দুই ফুপিও হাতে হাতে কাজ করছে। তখনকার ফসফস আওয়াজটার উদ্দেশ্য খুঁজে পেতেই মায়া দেখলো ওর বড় ফুপি সাজেদা বেগম আদা রসুন ব্লেন্ডার করছে, আর ছোট ফুপি জাহানারা বেগম পেঁয়াজ কাটছে, সঙ্গে আরও 3 জন কাজের মহিলা নিয়ে। মায়ার মাকে দেখা গেল নকশি পিঠা বানাতে। ছোট চাচি সেই পিঠা শিরায় ডুবিয়ে বড় তালায় তুলছে। বাড়ির সবাইকে কাজ করতে দেখে মায়া হাতের ব্রাশটা মুখে ঢুকিয়ে ব্রাশ করতে করতে রান্নাঘরের দিকে যেতেই মায়ার ছোট চাচি সাবিনা বেগম মায়াকে দেখেই বলল, তুই উঠেছিস? সেই কখন থেকে ডাকছি তোদের, জুই কই? মায়া ব্রাশ করতে করতে মিথ্যা বলে বলল, জুই সারা রাত পড়েতে যাচ্ছি, তাই এখন ঘুমাচ্ছে। 10টার আগে উঠবে না। সামনে আমার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, এজন্য পড়াশোনার চাপ বেশি। ওকে এখন দেখো না। মায়ার কথায় সাবিনা বেগম বিশ্বাস করলো। মাঝ থেকে মায়া বড় ফুপি জাহানারা বেগম ব্লেন্ডার মেশিনটা বন্ধ করে মায়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা জুই ঘুমাচ্ছে, ঘুমাক, ওকে ডাকার দরকার নেই। তুই বরং তাড়াতাড়ি গোসলটা সেরে একটা নতুন জামা পরে নে। অল্প সেজেও নিস, চেয়ারম্যান বাড়ির লোকজন আসবে একটু পর, ওদেরকেও বিয়েতে দাওয়াত দেওয়া হয়েছে। তুই একটু সুন্দর মতো সেজেগুজে থাকিস, কেমন? ফুপির কথায় মায়ার হাত থামে দাঁত মাজা থেকে। কপাল কুঁচকে তীক্ষ্ণ গলায় জাহানারা বেগমকে শুধিয়ে বলে, কেন ফুপি? চেয়ারম্যানের বাড়ির মানুষ আসলে আমি সাজবো কেন? মায়ের কথায় জাহানারা বেগম কিছু বলার আগেই মায়ের মা রেহানা বেগম ধমক দিল মায়াকে, বলল, বেয়াদব হয়েছিস, মুখে মুখে প্রশ্ন করিস, তোকে যা বলেছে তাই কর। এত কথা কিসের? হ্যাঁ, বিয়ে বাড়িতে যুবতী মেয়েদের এমনই সেজে গুজে থাকতে হয়, নয়তো মানুষ মন্দ বলে। যা এবার গিয়ে গোসল করে ভালো একটা জামা পরে নে। আচ্ছা। মায়া মন খারাপে গাল ফুলিয়ে সেদিকে থেকে এসেছিল সেদিকেই পুনরায় হাঁটে। মায়ের সুন্দর দিনটা মাটি হয়ে গেল। সকাল সকাল মায়ের ঝাড়ি খেয়ে আল্লাহ জানে সারাদিন কিভাবে যায় মায়ের কথা মতো মায়া গোসল সেরে গাঢ় সবুজ রঙের একটা 3 পিস পরে নিল। সাজুগুজু করতে চেয়েও করলো না, কারণ মায়া এখন সাজবে, আবার সন্ধ্যায় হলুদের অনুষ্ঠানের জন্য আবারও সাজতে হবে বলে এখন আর সাজলো না। মায়াকে সাজতে না দেখে রেহানা বেগম ধমক
দিতে গিয়ে আবার দিল না। মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চুপ করে গেলেন তিনি। মায়া এমনিই অনেক সুন্দর, সাজুগুজো ছাড়াই মায়াকে চোখে লাগার মতন সুন্দর লাগছে বলে তিনি আর কথা বাড়ালো না, বরং চুপ থাকলো। মায়া নাস্তা খেয়ে সারা বাড়ি ঘুরঘুর করতে লাগলো আরিফের পেছন পেছন। জুই ঠিক 10টার দিকে ঘুম থেকে উঠলো, খেয়ে দিয়ে মুক্তাকে নিয়ে বসলো। ততক্ষণে বিয়ে বাড়িতে মেহমানদের সংখ্যা আরও বাড়লো। মায়ার নানু বাড়ি চট্টগ্রাম থেকে মানুষজন উপস্থিত হলো কিছুক্ষণ আগে। ওনারা রাতের ট্রেনে সকালে এসে পৌঁছালো আশুগঞ্জে। হইচই করে পুরো বিয়ে বাড়ি মেহমানে ভরপুর হলো। মায়ের চাচাতো, খালাতো, ফুপাতো এবং নিজের স্কুলের বান্ধবী সকল মেয়েদের জন্য আরিফ একই রঙের শাড়ি কিনে এনেছে হলুদের অনুষ্ঠানে পরার জন্য, আর ছেলেদের জন্য একই রঙা পাঞ্জাবি। মুক্তার বিয়ের স্টেজ করা হয়েছে মায়াদের বাড়ির বড় উঠানে। ভারী ফুলের ডেকোরেশনের উজ্জ্বল পরিবেশ, দেখতে চমৎকার সুন্দর দেখাচ্ছে সবকিছু। মায়া সারা বাড়িতে ঘুরঘুর করে বিয়ে বাড়ির ডেকোরেশন দেখলো। চেয়ারম্যান বাড়ি থেকে মানুষজন এসেছিল প্রায় 11টার দিকে, তাও নাদিমকে নিয়ে 10-12 জনের মতন। তারা এসে মায়াদের বাড়িতে 2 ঘন্টার মতন থেকে আবারও চলে গেল। মায়াকে দেখে কিছু অর্থ আর একটা শাড়ি উপহার দিয়ে গেল বোনের গায়ে হলুদ পরতে। উপহারগুলো নেওয়ার সময় মায়া শুধু বোকার মতো তাকিয়েছিল নিজের মায়ের দিকে। রেহানা বেগম মায়াকে চোখ রাঙিয়ে উপহারগুলো নিতে ইশারা করলে মায়া হাত বাড়িয়ে শাড়ি আর অর্থগুলো হাতে তুলল। বোকার মতো শুধু চেয়ে রইল চেয়ারম্যান বাড়ির মানুষজনের কর্মকাণ্ডের দিকে। যে যা বলছিল মায়া শুধু করেই যাচ্ছিল পুতুল বনে। চেয়ারম্যান বাড়ির মানুষজনের আন্তরিকতা পঞ্চমুখ্য, মায়ার আত্মীয় স্বজন তার থেকে বেশি প্রশংসা করলো নাদিমের। ছেলেটি দেখতে বেশ সুন্দর, স্মার্ট আর লম্বাটে গঠনের। নাদিমকে দেখে মায়ের আত্মীয় স্বজনদের বেশ ভালো লেগেছে সবার। মায়ের সাথে নাদিমকে মানাবে ভালো, এই প্রশংসাও করলো। সারাদিন ভর হইচই আর ব্যস্ততায় কাটলো সবার সময়। পার্লার থেকে মেয়েরা আসলে বিকাল থেকে সাজুগুজুর ধুম পড়লো মায়ার কাজিনদের মধ্যে, কারণ সন্ধ্যা নাগাদ কনে পক্ষ থেকে এক গাড়ি ছেলে মেয়ে মিলে যাবে ফাহাদের বাড়ি হলুদের ডালা নিয়ে। সেই জন্য যারা বরের বাড়ি যাবে সেই সকল ছেলে মেয়েরা আগে আগে সেজে গুজে নিচ্ছে, কারণ মায়াদের বাড়ির মানুষজন যাওয়ার পর ওদের সাথে আবার বরের বাড়ির মানুষজন আসবে মুক্তাকে হলুদ লাগাতে। আশুগঞ্জ টু ঢাকা যাতায়াতে সময় লাগবে করে সিদ্ধান্ত নিল বউয়ের বাড়ি থেকে মায়ার আগে যাবে ফাহাদের বাড়ি, তারপর মায়াদের সঙ্গে বরের বাড়ির মানুষজন আসবে গাড়ি নিয়ে। হইচই করে বাড়ির সকল মেয়েরা এক রঙা শাড়ির আর অর্নামেন্টস গায়ে জড়ালেও মায়া আর জুই পড়লো একদম ভিন্ন। দু বোন একই রকমের দেখতে বাসন্তী কালারের মসলিন জামদানি জড়ালো গায়ে। শাড়ি দুটো বেশ দামি, আরিফ সেদিন ঢাকা থেকে কিনে দিয়েছিল বোনেদের। জুই শাড়ির সাথে অর্নামেন্টস পরেও খুলে রাখলো। মায়ার মতো করে সেও সিম্পল সাজলো একইভাবে। মায়ার নিজের বাসন্তী রঙা শাড়ির সাথে একই রকম দেখতে সাদা গাঁদা ফুলের মালা দুটো দু হাতে পরলো। মুখে হালকা পাতলা মেকআপ করে, ঠোঁটে টকটকে সিঁদুর লাল লিপস্টিক দিয়ে চোখে মোটা করে কাজল টানলো। মায়া বরাবরই মাথায় হিজাব পরে বেড়ায়, স্কুল কলেজ এমনকি কোথাও গেলেও হিজাব পরে চলাফেরা করে। খানবাড়িতে যতবার গিয়েছে ঠিক ততবারই মায়ার ড্রেসের সাথে হিজাব পরে গিয়েছে, তবে আজ হাতে বাসন্তী রঙের হিজাব নিয়ে দাঁড়িয়ে রইল। পরবে কি পরবে না সেই নিয়ে দ্বিধা কাজ করলো। তারপর এই নিয়ে জুইকে জিজ্ঞাসা করতে জুই নিষেধ করলো আজ হিজাব না পরতে। মায়া কেমন দ্বিমনা করে হাতে হিজাবটা রেখে দিল, তবে চুলগুলো খোলা রাখলো না, সুন্দর খোপা করে তাতে গাঁদা ফুলের একটা মালা পেঁচালো। কপাল থেকে গালের উপর 2 গাছি কাটা চুল ফেলে কানে ছোট্ট ঝুমকা পরে সাজটা কমপ্লিট করে জুইয়ের দিকে তাকাতে জুই কানে ঝুমকা পড়তে পড়তে মায়াকে দেখে হাত থেমে গেল মুহূর্তে। মায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে আচানক হেসে বলে উঠল, বাপরে
আগুন, মাশাল্লাহ। জুইয়ের কথায় মায়া ঠোঁট প্রসারিত করে হাসলো। জুই কানের দুল পড়তে পড়তে মায়ের শাড়ির কুচি ঠিক করে দিল। দুই বোন একই রকমের সেজে গুজে রুম থেকে বের হতেই সবাই মাশাল্লাহ বলে বলে মুখরিত করলো। মায়ের ছোট্ট ফুপি দুই ভাতে যে নজর কাটলো থুতথুপিয়ে। মায়া জুইকে সাবধানে যেতে বলে আরিফকে ডেকে পাঠালো মেয়েদেরকে নিয়ে যেতে। মায়ের সকল কাজিনরা ছেলে মেয়ে মিলিয়ে 15 জনের মতন হলো। এক গাড়িতে সকল মানুষ আটবে না বলে ঠিক করলো আরও একটি গাড়ি নিয়ে যাবে। নাদিম সবেমাত্র গাড়ি নিয়ে মায়াদের বাড়িতে ঢুকেছিল। তার বিশেষভাবে দাওয়াত করা হয়েছে হলুদের অনুষ্ঠানে থাকতে। গাড়ি দেখে নেমেই নাদিম আরিফের সঙ্গে কুশলাদি বিনিময় করে জানতে পারলো তাকে যেতে হবে ফাহাদের বাড়িতে। নাদিম না করলো না, বরং সম্মতি দিল। নাদিমের গাড়িতে ওঠার জন্য আরিফ মায়া জুইয়ের সঙ্গে মায়ের একজন বান্ধবী সুমিকেও ডাকলো। বড় ভাইয়ের ডাকে বাধ্য মেয়ের মতন 3 জনই নেমে আসলো প্রথম গাড়ি থেকে। মায়াকে নামতে দেখে বিষণ্ণয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নাদিম। অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল মায়ার দিকে। মায়া নত মস্তিষ্কে হেঁটে গিয়ে বসলো নাদিমের গাড়িতে। একটা বারের জন্য উপরের দিকে তাকালো না। কিন্তু জুই বেশ কয়েকবার কপাল কুঁচকে নাদিমের ঘোর লাগা দৃষ্টি পরখ করলো মায়ের প্রতি। জুই বিয়ের এত হইচইয়ের মধ্যেও কিছু একটা আজ করছে নাদিমের পরিবারকে নিয়ে, কিন্তু সে এখনো শিওর না বিষয়টা আদৌ সত্যি কিনা। জুই গাড়িতে বসতে বসতে আবার তাকালো নাদিমের দিকে। সে এখনো থমকে গিয়ে তাকিয়ে মায়ার দিকে, আর মায়া নিজের কাজে ব্যস্ত। ওর প্রতি কার কি দৃষ্টি সেটাও দেখতে চাইল না। মায়া গাড়ির পেছনে চেপে বসলো জুইকে জায়গা দিয়ে, আর জুই মায়ার পাশে বসতে বসতে সুমিকে জায়গা দিল, নিজের পাশে বসালো। নাদিম আসিফের ডাকে হুঁশে ফিরে ঘাড় চুলকে ঠোঁট কামড়িয়ে হাসলো। আরিফ পাশের সিটে বসতেই নাদিম ঘুরে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মিরর দিয়ে আরও একবার মায়াকে দেখে নিল। সন্ধ্যা 7টা। অবস্থানটা ফাহাদের নিজস্ব বাড়িতে। এবার বিয়ের আয়োজন খান বাড়িতে নয়, বরং ফাহাদের নিজস্ব বাড়িতে করা হচ্ছে। মুক্তা ফাহাদের বিয়েটা যেহেতু আগেই হয়েছিল, সেক্ষেত্রে পুনরায় বিয়ে হবে না, শুধু নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন হবে। আর এই বিয়ের অনুষ্ঠানটা খান বাড়িতে নয়, বরং ফাহাদের নিজস্ব বাড়িতে হচ্ছে। সময়টা সন্ধ্যা 6টা পার হয়ে 7টার ঘরে পৌঁছালো। ফাহাদের বাড়িতে মায়েরা পৌঁছেছে আরও ঘন্টাখানিক আগে। এর মাঝে মায়াদের মেহমানদারি প্রায় শেষ। ফাহাদের বাড়িতে এসে মায়া সকলে দেখা পেল, এমনকি হৃদের কাজিন হিসাবে শ্রেয়াকেও ফাহাদের বিয়েতে উপস্থিত পেল। বিশাল আয়োজনে মুখরিত ফাহাদের শেখ বাড়ি। পুরো 3 তলা ভবনটি ফেয়ারি লাইট থেকে শুরু করে ভারী ডেকোরেশনে সাজানো হয়েছে সামনের গেট পর্যন্ত। 3 তলা ভবনটি সম্পূর্ণ ফাহাদের বাবার। এই বাড়িতে মায়া আজ প্রথম আসলো। আগেরবার মুক্তা ফাহাদের আকদের সময় খান বাড়িতে হয়েছিল, তাই মায়ের কখনো ফাহাদের নিজস্ব বাড়িতে আসা হয়নি। বিয়ে বাড়িতে মায়া অসংখ্য মেহমানদারের আনাগোনা দেখতে পেল। শুধু বাদ রইল হৃদ খান আর আসিফ। হৃদ খান নেই, তার মানে আসিফও আসবে না। মায়া বোঝে না হৃদ খান এত সমাজ ছাড়া কেন। নিজের ফুফাতো ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড হবে, তাতে এত তালবাহানা করে কেন। এই লোককে কোথাও নিয়ে যেতে চাইলে যেতে চায় না কে? পারিবারিক অনুষ্ঠান কেউ মিস করে বুঝি? কি জানি। ফাহাদের হলুদের স্টেজ করা হয়েছে বাড়ির ছাদে। মায়া ছাদের এক কোণে স্টেজের পাশে দাঁড়িয়ে রইল, হাতে হলুদের তত্ত্বের ডালা নিয়ে। ফাহাদকে সবাইকে নিয়ে আসবে ঢোল বাজিয়ে, তাই আপাতত ছাদে তেমন কেউ নেই, সবাই নিচে। হাতে গোনা 10-12 জনের মতো হবে ছাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে। মায়া হাতের ডালাটা নিয়ে আশেপাশে তাকালো। সন্ধ্যার ফুরফুরে ঠান্ডা হাওয়া গায়ে অদ্ভুত ভালো লাগা দৃষ্টি করছে। আজ সারাদিন ঠান্ডা হাওয়া বইছে। মায়া আবারও মনে হচ্ছে আজ ভালো কিছু নয়তো ভালো কিছু হবে ওর সাথে।
মায়া ভারী নিঃশ্বাস ফেলে অনুসন্ধান চোখে জুঁইয়ের খোঁজ করলো। ডালা হাতে আশেপাশে বেখেয়ালি চোখ বোলালো। তখন দেখা গেল ফর্মাল গেটআপে হৃদকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে। হয়তো এখনো মায়াকে লক্ষ্য করেনি, কিন্তু মায়ার চোখে ঠিকই পড়লো গুরু গম্ভীর আর মেজাজি হৃদকে। হৃদ ধূপধাপ পা ফেলে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কানে ফোন চেপে কথা বলতে বলতে উপরে উঠছে। মায়া খুব আস্তে করে ওর বেখেয়ালি দৃষ্টি হৃদের থেকে সরিয়ে নিতে গিয়েও আবারও তাকালো কি মনে করে। পুরো কালো গেটআপে এসেছে হৃদ, দু হাতের শার্ট কোনোই পর্যন্ত টেনে গোটানো, গায়ে কোটটা হাতের মুঠোয় ঝুলিয়ে। মায়া ভাবলো, এই লোক কি সোজা অফিস থেকে এসেছে এখানে? লোকটা কি ক্লান্ত? দেখতে তো তাই মনে হচ্ছে মায়ার। মায়া কৌতূহল দমাতে ধীরে হৃদের থেকে নিজের দৃষ্টি ঘুরাতেই মুহূর্তে কানে আসলো কিছু পড়ার শব্দ। মায়া চমকে উঠল। মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখতে পেল হৃদের ফোনটি ততক্ষণে মাটিতে পড়ে আছে, আর হৃদ থমকে যাওয়ার মতন স্তব্ধ হয়ে ওর দিকে চেয়ে আছে। মায়া থতমত খেয়ে গেল হৃদের থমকে যাওয়ার সৃষ্টিতে চোখ পড়ে। জড়তার আর অস্বস্তি বোধ হাঁসফাঁস করে দৃষ্টি ঘোরালো। মায়ের এত অস্বস্তিতে বোধেও হৃদ নিজের দৃষ্টি সরালো না। মূলত এই নিয়ে হৃদের মাঝে পরিবর্তন ঘটল না। সেই একইভাবে মায়ের দিকে থমকে যাওয়ার ভঙ্গিতে তাকিয়ে মায়া আর চোখে হৃদের দিকে তাকালো। সাথে সাথে চোখ মিলল হৃদের দৃষ্টিতে। মায়ার অস্তিত্ব বাড়ল, মায়ার অস্বস্তি বাড়ল। হাঁসফাঁস করে ডালা হাতে হৃদের দিকে পিঠ বেঁকে দাঁড়ালো। মায়া বুঝতে পারছে হৃদ এখনো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ওর দিকে। মায়া হাতের ডালাটা স্টেজের সামনে আস্তে করে রেখে হৃদের চোখের সামনে থেকে পালাতে চাইল। মিনমিন করে আস্তে ধীরে ছাদের অপর কোণায় যেতে চাইল, কারণ সিঁড়ি বেয়ে নামার কোনো উপায় নেই। হৃদ সিঁড়ির ঘরে দরজায় দাঁড়িয়ে আসিফ হৃদের পেছন পেছন উঠে আসলো ছাদে। হৃদকে থমকে যাওয়া ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসলো সেদিকে। হৃদের ফোন নিচে পড়ে থাকতে দেখে দ্রুত পদে সেটা হাতে তুলে দেখলো ঠিক আছে কিনা। তখন ঠিকঠাক দেখতে পেল, তখন স্বস্তি হলো। তবে বেশ সন্দেহ হলো হৃদের থমকানো মনোভাব থেকে। হৃদের ফোনটা এখন এগিয়ে দিতে দিতে আস্তে করে ডেকে বলল আসিফ। ভাই আপনার ফোন। আসিফের ডাক হৃদের কান অবধি পৌঁছালো কিনা সন্দেহ। আসিফ পুনরায় হৃদের মনোযোগ পেতে ডাকলো, ভাই। হ্যাঁ। হৃদ বেখেয়ালি মনোযোগী লালাভ দৃষ্টি ঘোরালো আসিফের দিকে। 1 সেকেন্ডের ভিতর পুনরায় সেই নেশাক্ত দৃষ্টি ঘোরালো মায়ের উপর। আসিফ চট করে বুঝে গেল হৃদের থমকে যাওয়া মনোভাব। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়ের দিকে এক পলক তাকিয়ে আস্তে করে পেছনে সরে গেল হৃদের ফোন নিয়ে। হৃদকে আর বিরক্ত না করলো আসিফ চলে যেতেই হৃদ মোহাচ্ছন্ন ঘোরে মায়ের দিকে এগোতে চাইল। কয়েক কদম এগোতেই হইচই করে ফাহাদকে নিয়ে সবাই উপস্থিত হলো ছাদে। দেখতে দেখতে কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো ছাদে নাচ গানের ছেলে মেয়েদের হইচই পড়ে গেল। মায়া এগিয়ে গিয়ে সেই ভিড়ে দাঁড়ালো জুই, শ্রেয়া, সেজুতি পাশে। হৃদ তখনও সেই ভিড়ে মায়ের দিকে তাকিয়ে। তার আজ এত হইচই রাগ লাগছে না, বরং বউয়ের নেশায় আসক্ত হয়ে এই মুহূর্তে সব কিছুতে মাতাল মনে হচ্ছে। মায়া ভিড়ের ভেতর থেকেও চুরি করে উকি মেরে তাকালো হৃদের দিকে। সাথে সাথে আবারও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মায়া চমকে ওঠে, তখনই ঘাড় ঘোরালো, বিড়বিড় করে বলতে লাগলো, আর জীবনেও মায়া তাকাবে না সে হৃদ খানের দিকে। কেমন বেহায়ের মতো তাকিয়ে আছে লোকটা। মায়ের অস্তিত্ব লাগাটাও বুঝতে পারছে না আজব। ফাহাদকে স্টেজে বসিয়ে সেজুতি আর কাজিনদের নিয়ে টেবিলে কাটা ফল গুছিয়ে রাখছে। মায়া স্টেজের এক কোণায় দাঁড়ালো জুইয়ের পেছনে। মায়া তাকাবে না করেও জুইয়ের পেছন থেকে হালকা উকি মেরে আবারও তাকালো ছাদের অপর পাশে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। তখনই চোখে পড়ল অতি সুন্দরী শশীকে, যে কমলা রঙা ফিনফিনে পাতলা মসলিন জামদানি শাড়িটি পরে হৃদের
পাশাপাশি দাঁড়িয়ে শশী সোনালি চুলগুলো ছেড়ে পিঠে ছড়িয়েছে, তবে গায়ের ব্লাউজটা মার্জিত আর শালীনভাবেই পরেছে। কুইন পর্যন্ত কোনোই পর্যন্ত ব্লাউজের হাতা দুটো, পাতলা শাড়িতে ফর্সা পেট দেখা গেলেও পিঠ ঢাকা চুলে একটা আধুনিক স্মার্ট মেয়েরা যেমনভাবে শাড়ি পরে ঠিক তেমনভাবেই পরেছে শশী। দেখতে শশীকে শালীন আর মার্জিতই লাগছে, তবে এই মুহূর্তে মায়ার দৃষ্টি শশী সৌন্দর্যতা থেকে হাতের উপর বেশি। হৃদকে একটা খালি গ্লাসে লেবুর শরবত পানি তুলে দিচ্ছে সে। হৃদ ক্লান্তিটা দূর করতে শশীর হাতে সেই গ্লাস তুলে নিয়ে চট করে পানিটুকু পান করে পুনরায় শশীর হাতে খালি গ্লাসটা তুলে দিল। শশী খালি গ্লাসটা হাতে নিল ঠিক, কিন্তু সেই সাথে হৃদের হাত থেকে ওর কোটটাও নিজের কাছে টেনে নিল। মায়া উদাস চোখে সেই সব দেখল। বিগত 2 দিনে মায়া শশীকে দেখে যতটুকু বুঝলো, মেয়েটি বেশ যত্নশীল হৃদের প্রতি। হবেই না কেন, ভালোবাসার মানুষের যত্ন সবাই করতে চায়। মায়ার স্বামীকে খুঁজে পেলে মায়াও এমনভাবে বেশ যত্ন করবে। যত্ন করতে করতে দরকার পড়লে স্বামীর চোখে মুখে ঢুকে পড়বে, তারপরেও লোকটার অযত্ন করবে না কখনো। মায়া কত সাধনার স্বামী হবে লোকটা, অযত্ন করা প্রশ্নই ওঠে না। কিন্তু কথা হলো, লোকটাকে মায়া কখন খুঁজে পাবে আল্লাহই জানে। মায়ার হাতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে নজর ঘুরালো। উচ্চস্বরে গান বাজনার সাথে সাথে মানুষজনের ভিড় বেশি, তাই এই মুহূর্তে মায়া ওই লোকটাকে কল করবে না, বরং একটু পর কল দিবে ভিড় কমে আসলে। আসিফ তাড়াহুড়োয় নেয় হৃদের দিকে এগিয়ে আসলো। আস্তে করে হৃদকে কিছু একটা বলতেই হৃদ গম্ভীর মুখটা চট করে রাগের আভাস পেল মায়া। এক মুহূর্ত দেরি না করে হৃদ তৎক্ষণাৎ হাঁটলো সিঁড়ির দিকে। আসিফ খানিকটা দ্রুত পদ মিলালো হৃদের পেছন পেছন ছুটতে ছুটতে। মায়া হৃদের চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দেখলো। চারপাশে খুব স্বাভাবিকের ন্যায় স্টেজে বসা ফাহাদের দিকে তাকালো। আয়ন ফাহাদের গেটের সামনে দাঁড়িয়েছিল। হৃদের পিছু পিছু আসিফকে ছুটতে দেখে আয়ন সেদিকে এগিয়ে এসে আসিফকে খাক ছেড়ে ডেকে থামিয়ে দিয়ে প্রশ্ন করলো, আবার এই সময় কোথায় যাচ্ছ তোমরা? আয়নকে দেখে আসিফ তাড়াহুড়োয় সেদিকে এগিয়ে আসলো। আসিফের হাতে থাকা হৃদের ফোনটা আয়নের হাতে তুলে দিতে দিতে ব্যস্ত গলায় বলল, ভাই নিন, একটু হৃদ ভাইয়ের ফোনটা রাখেন আপনার কাছে। আমরা এখন একটা জায়গায় যাচ্ছি জরুরিভাবে। রাদীপ ভাই নাকি কার সাথে ঝামেলায় জড়িয়েছে, আমরা সেদিকেই যাচ্ছি। আসিফের কথায় আয়ন অস্থির চিত্তে বলল, সে কি? রাদীপ দেশে আসতে না আসতে ঝামেলায় জড়িয়ে পড়লো? কার সাথে? ও তো ভালো ছেলে, ও আবার কার সাথে ঝামেলায় জড়ালো? কি হয়েছে? চলো আমি যাব তোমাদের সাথে। আসিফ বাধা দিয়ে বলল, না ভাই, আপনি এখানেই থাকেন। যদি এদিকে কোনো ঝামেলা হয় তাহলে সামলে নিয়েন। তাছাড়া হৃদ ভাই যাচ্ছেন, সবটা এখন এমনই ঠিক হয়ে যাবে, ভয় পেন না। ভয় তো রাদীপকে নিয়ে নয়, হৃদকে নিয়ে পাচ্ছি। আসিফ ও যা মাথা গরম মানুষ, ঝামেলা কমাবে না, আরো বাড়াবে। ভয় পায়েন না ভাই, হৃদ ভাই ঠিক সামলে নেবে। আচ্ছা, বেশি সমস্যা হলে আমাকে ফোন করে জানিও। আচ্ছা ভাই। আসিফ তাড়াহুড়ায় চলে যেতে চাইলো, আবারও পেছনে ডাকলো। আয়ন বলল, আরে ফোন তো আমাকে দিয়ে যাচ্ছ আসিফ, কল দিবে কিভাবে? আসিফ হৃদের পিছন দৌড়াতে দৌড়াতে খ্যাক ছেড়ে বলল, ওইটা হৃদ ভাইয়ের ফোন, এখন আপনার কাছে রাখেন ভাই। কোনো সমস্যা হলে আমি আপনার ফোন থেকে আপনাকে কল দেব। আয়ন নিজের সাথে হৃদের ফোন নিয়ে চলল ছাদের উদ্দেশ্যে। অনেক সময় ধরে সে বাইরে। জুই বারবার মেসেজ করছে তাকে দেখা করার জন্য। আয়ন ছাদে চলল জুইয়ের উদ্দেশ্যে, কিন্তু হলরুমের দিকে এগোতে দেখা হলো
ভয়াত্মক হেনা খানের সঙ্গে। তিনি মূলত আয়নের খোঁজে ছিল এতক্ষণ যাবৎ। আরাফ খানের হঠাৎ বুকে ব্যথা শুরু হলো। কী সব হাবিজাবি খেয়েছে নাকি ঔষধ অনিয়মে এমন হয়েছে সঠিক জানে না নেই হেনা খানের। আরাফ খান যখন হুট করে বুকের ব্যথায় বসা ঘরে সোফায় বসে বুক চেপে কাতরাচ্ছিল, তখন সবাই ধরাধরি করে ওনাকে নিয়ে শোয়ালো রুমে। হেনা খান এতক্ষণ পর আয়নকে বসার ঘরে ঢুকতে দেখে তিনি দ্রুত এগিয়ে আসলো। আয়নকে আরাফ খানের করা কথা জানাতেও সে তৎক্ষণাৎ ছুটল সেদিকে। উত্তেজিত আয়ন সেদিকে দ্রুত বেখেয়ালিভাবে নিজের আর হৃদের ফোনটা দিয়ে গেল। যেহেতু আয়ন একজন পেশায় হার্ট সার্জন, তাই আরাফ খান আয়নেরই একজন রোগী। সেজন্য ডাক্তার হিসেবে আয়নের জানা আরাফ খান বর্তমানে অবস্থা সম্পর্কে। স্টেজের সাজানোর জন্য মিষ্টি আর সন্দেশের ডালা হাতে নিয়ে কোনো রকমের ছাদে উঠল সেজুতি। এক হাতে মিষ্টির বড় ডালা তো অপর হাতে আয়ন, হৃদ আর নিজের ফোন তিনটি চেপে ধরা। শাড়ি পরে এক হাতে এত বড় মিষ্টির ডালা সামলাতে হিমশিম কাঁদছিল সেজুতি। এক হাতে তিনটা ফোন থাকায় দু হাতে মিষ্টির ডালাটাও সামলে ধরতে পারছিল না সে। মায়া স্টেজের সামনে থেকে সেজুতির অবস্থান পরখ করে দ্রুত এগিয়ে আসলো সেজুতিকে সাহায্য করতে। দেখাই যাচ্ছিল সেজুতি অতগুলো জিনিস একত্রে সামলাতে পারছে না। মায়া এগিয়ে আসতে আসতে সেজুতিকে বিনয় বলল, আপু, হেল্প করবো তোমার? সেজুতি মায়াকে দেখে আশ্বস্ত হলো। নিজের ফোনটা রেখে হৃদ আর আয়নের ফোন দুটো মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, তুমি এসেছো, ভালো হয়েছে। এই দুটো ফোন তোমার কাছে রাখো, আমি যখন চাইবো তখন দিয়ে দিই, কেমন? আচ্ছা আপু। মায়া ঘাড় কাত করে সম্মতি জানিয়ে ফোন দুটো হাতে নিল। দুটো ফোন দেখতে একই রকম, আইফোন 15 প্রো ম্যাক্স, সাদা রঙা ফোন দুটো, দেখতে একদম নতুন। দেখে বোঝার উপায় নেই কার ফোন কোনটা। মায়া জানতেও চাইল না ফোনগুলো কার কার, বরং নিজের কম দামি ফোনটার সাথে দামি দুটো ফোন নিয়ে ঘুরলো 1 ঘন্টার মতন। সময় তখন 7টা থেকে 8টার ঘরে। মায়া স্টেজের সামনে পাতা চেয়ারগুলোতে অলস ভঙ্গিতে বসে। এতক্ষণ মায়ের সাথে নাদিমও বসেছিল, তবে দুজনের মধ্যে কারো কথা হয়নি। নাদিম এমনই মায়ার পাশে বসেছিল বলে মায়াও অস্বস্তি বোধ করেনি। কিন্তু একটু আগে আরিফের ডাকে চেয়ার ছেড়ে উঠে যায় নাদিম। চারপাশে হালকা মিউজিকের গান ছাড়া ফাহাদকে নাদিমের কাজিনগুলো একে একে হলুদ লাগাচ্ছে। শালি হিসাবে মায়া আর জুই সবার প্রথমে হলুদ লাগিয়েছিল বলে এখন মায়া অলস ভঙ্গিতে এখানে বসে। কোলের উপর সেজুতির দেওয়া দুটো ফোন অবহেলায় পড়ে আছে। মায়া কি মনে করে নিজের স্বামীকে কল দিতে মন চাইল। ব্যস্ততার জন্য মায়া আজ সারাদিন নিজের স্বামীর খোঁজ নিতে পারেনি, এমনিতেই একটা মেসেজ পর্যন্ত করেনি। মায়া জুইকে ডেকে ওদের দুজনের ব্যবহৃত ফোনটা চেয়ে নিল। মেসেজ অপশনে গিয়ে হৃদের মুখস্থ করা নাম্বারটা তুলে ফটাফট মেসেজ দেখলো। 1 2 3 আজ ভালোবাসার দিন, 4 5 6 আজ যদি বাসর হয়, 7 8 9 আমি হব জয়, তুমি হবে পরাজয়। স্বামীকে ডিস্টার্ব করতেই মায়া মন গড়া ছন্দ লিখে পাঠাতেই টুং করে মায়ের কোলের ওপর হৃদের ফোনটা বেজে উঠল। মায়া নিজের ফোন থেকে চোখ উঠিয়ে বেখেয়ালিভাবে তাকালো কোলের ওপর পড়ে থাকা দুটো ফোনের দিকে। ফোন দুটির স্ক্রিনে একত্রে থাকায় মায়া দেখতে পেল না ফোনের মেসেজটি কিসের। মায়া ভাবল হয়তো ফোনের মালিকের কোনো মেসেজ হবে। মায়া গুরুত্ব না দিয়ে পুনরায় একইভাবে স্বামীকে মানে হৃদকে মেসেজ করে লিখল, শুনুন স্বামী সাহেব, আজকে আপনি আমার ফোন রিসিভ না করলে আমি কিন্তু একটা প্রেম করব। ছেলেও কিন্তু আমি ঠিক করে রেখেছি, অনেক হ্যান্ডসাম আর অনেক সুন্দর সে। মায়া মেসেজ সেন্ড করতে করতে আবারও সেই একইভাবে কোলের উপর ফোনটি টুং করে মেসেজের শব্দ করে উঠল। এবারও মায়া শুনলো, কিন্তু তেমন গায়ে মাখলো না, বরং আবারও স্বামীকে হুমকি দিতে দিতে মেসেজ লিখলো, সত্যি বলছি, ছেলে কিন্তু অনেক সুন্দর, আমি কিন্তু প্রেমে পড়ে যাব। আপনি কল রিসিভ না করলে, আপনি আমার কলটা রিসিভ না করলে প্রেমটা বাতিল হতে পারে।
মায়া আবারও মেসেজ পাঠালো। আবারও সেই একইভাবে কোলের উপর হৃদের ফোনটা টুং করে মেসেজের শব্দ করে উঠল। প্রতিবারে মায়ের মেসেজের সাথে সাথে ওর কোলের উপর ফোনটা শব্দ করে উঠছে। সেটা মায়া খেয়াল করেনি তেমন। মূলত মায়ের ধারণাতে নেই যে মায়ের স্বামীর ফোন ওর কোলে থাকতে পারে সেটা নিয়ে। তবে আজ বোধহয় ভাগ্য মায়ের সাথে ছিল। অদেখা অদৃশ্য সকল সুতো ছিঁড়ে আজ ভাগ্য মায়ের হতে চলল। নয়তো হৃদের ফোন প্রথমে আসিফ, তারপর আয়ন, এরপর আয়নের থেকে সেজুতি, আর এখন সেজুতির থেকে সোজা মায়ের হাতে চলে আসলো। এই সবটাই হলো মায়ের ভাগ্যের জোরে। আজ প্রকৃতিও চাইছে মায়ে ওর স্বামীর বিরহ থেকে নিস্তার পাক। অনেক তো হলো লুকোচুরি, এবার না হয় মুখোমুখি হোক মায়া নিজের স্বামীর। মায়া যখন নিজের স্বামীকে হুমকি ধামকি দিয়ে মেসেজ পাঠালো কিন্তু ওপাশ থেকে কোনো রিপ্লাই আসলো না, তখনই মায়া উপরে নিচে ঠোঁটে চেপে ধরে কিছু একটা ভাবলো। তারপর চট করে নিখোঁজ স্বামীকে কল মেলাতেই মায়ের কোলের উপর হৃদের ফোনটা অবহেলায় বেজে উঠল। তখনই মায়া নিজের কানে ফোন চেপে ধরা অবস্থায় বেখেয়ালিভাবে কোলের উপর বাজতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে অনুসন্ধানে চোখে সেজুতিকে খুঁজল ফোনগুলো দিয়ে দিতে, কিন্তু ছাদের আশেপাশে কোথাও সেজুতিকে দেখতে না পেয়ে মায়া আর ঘাটালো না কোলের উপর বাজতে থাকা ফোনটাকে নিয়ে। ভাবলো হয়তো কল বাজতে বাজতে একটা সময় এমনিই থেমে যাবে। হলো তাই। কোলের ফোনটা রিং হতে হতে একটা সময় বন্ধ হয়ে গেল। সেই সাথে সাথে মায়াও নিজের কান থেকে ফোনটা নামিয়ে হাতে নিল। মনে মনে ভাবলো মায়ের স্বামী হয়তো মায়ের হুমকিগুলোকে সিরিয়াস নেয়নি, তাই মায়াও আজ সর্বোচ্চ বিরক্ত করবে এই লোককে। কিভাবে মায়ের কল আজ রিসিভ না করে থাকে সেটাও আজ দেখবে মায়া। মায়া অনেকটা রাগ নিয়েই